একটা ভিডিও, কয়েক মিনিটের কিছু দৃশ্য, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়। মুহূর্তের মধ্যে একজন সংসদ সদস্যের বহু বছরের রাজনৈতিক পরিচয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার ব্যক্তিগত জীবন। কয়েক ঘন্টার মধ্যে শুরু হয় গুঞ্জন, কয়েকদিনের মধ্যে ছড়িয়ে পড়ে অসংখ্য দাবি, পাল্টা দাবি, আর শেষ পর্যন্ত একটা রাজনৈতিক দল তাদের নির্বাচিত সংসদ সদস্যকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। ঘটনা প্রবাহ এতটাই দ্রুত যে সত্য, আইন, নৈতিকতা এবং জনমতের সীমারেখাগুলো যেন একে অপরের সঙ্গে মিশে যেতে শুরু করে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে গাজী নজরুল ইসলামকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক কেবল একজন নেতার ব্যক্তিগত আচরণ বা একটা ভাইরাল ভিডিওর গল্প নয়। এটা এমন একটা ঘটনা যেখানে রাজনৈতিক দায়বদ্ধতা, ব্যক্তিগত গোপনীয়তা, সামাজিক নৈতিকতা, দলীয় শৃঙ্খলা, সাংবিধানিক বিধান এবং ডিজিটাল যুগের বিচার সবকিছু একই সঙ্গে এসে দাঁড়িয়েছে। ফলে প্রশ্নটা এখন আর কেবলমাত্র তিনি কি করেছেন এতে সীমাবদ্ধ নেই, বরং বড় প্রশ্ন হলো কোন ঘটনার বিচার কে করবে, কিভাবে করবে এবং কোন সীমারেখা পর্যন্ত করবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে। সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে। দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক দল হিসেবে নিজেদের আদর্শ এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেবার অধিকার অবশ্যই তাদের রয়েছে। যে কোনো দলই মনে করতে পারে কোনো নেতার আচরণ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেক্ষেত্রে দল সাংগঠনিক ব্যবস্থা নিতেই পারে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ গাজী নজরুল ইসলাম কেবলমাত্র একজন দলীয় নেতা নন, তিনি জাতীয় সংসদের নির্বাচিত সদস্য। তাই দল থেকে বহিষ্কারের সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন সামনে চলে আসে, তিনি কি সংসদ সদস্য পদও হারাবেন? এই প্রশ্নের উত্তর যতটা রাজনৈতিক তার চেয়েও বেশি সাংবিধানিক। বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদে অত্যন্ত স্পষ্ট করে বলে, কোনো সদস্য সংসদ দলত্যাগ করলে বা সংসদে নিজের দলের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হতে পারে। কিন্তু কোনো রাজনৈতিক দল যদি একজন সদস্যকে বহিষ্কার করে, সেটা স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ বাতিলের কারণ নয়। আবার সংবিধানের ৬৬ নম্বর অনুচ্ছেদে সংসদ সদস্য হবার অযোগ্যতার যেসব কারণ উল্লেখ আছে, সেখানে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে অন্তত ২ বছরের কারাদণ্ডের বিষয়টা রয়েছে। অর্থাৎ কেবলমাত্র নৈতিক অভিযোগ বা দলীয় তদন্তের সিদ্ধান্ত সংসদ সদস্য পদ বাতিলের জন্য যথেষ্ট নয়। প্রয়োজন আইনি প্রক্রিয়া, ফৌজদারি বিচার এবং নির্দিষ্ট শাস্তি। এই জায়গাতেই জনমত এবং আইনের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও ভাইরাল হওয়া মাত্রই অনেকের কাছে সেটাই যেন চূড়ান্ত প্রমাণ হয়ে দাঁড়ায়, অথচ আইন কখনোই জনমতের ভিত্তিতে সিদ্ধান্ত দেয় না। আদালত সাক্ষ্য প্রমাণ, জেরা এবং বিচারিক প্রক্রিয়ার ভিত্তিতে সিদ্ধান্ত দেয়। রাজনৈতিক দলও নিজেদের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু রাষ্ট্রীয় শাস্তি বা সাংবিধানিক অযোগ্যতা নির্ধারণের ক্ষমতা একমাত্র আইন এবং আদালতের। গাজী নজরুল ইসলাম শুরু থেকে দাবি করে আসছেন, ভিডিওতে দেখা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তার বক্তব্য অনুযায়ী প্রথম স্ত্রীর সম্মতিতে বিয়ে হয়েছে এবং ভিডিওটা পরিকল্পিতভাবে ধারণ এবং প্রচার করা হয়েছে। তার প্রথম স্ত্রী এবং ভিডিওতে থাকা তরুণী দুজনেই পৃথক ভিডিও বার্তায় এই দাবির পক্ষে বক্তব্য দিয়েছেন। কি বলছেন গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী, শুনবো। আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎসলতা তীব্র প্রতিবাদ জানায়। মারিয়াম খাতুন গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করা মহিলা কি বলছেন, শুনবো। আমার বাবার বাসায় উভয় পরিবারের সম্মতিতে পারিবারিক আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এ সময় আমার স্বামীর প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন। ১৩ জুলাই আমার স্বামী গাজী নজরুল ইসলাম তার ২ স্ত্রীকে নিয়ে ঢাকায় মগবাজার আমার বাবার অফিসে যান। এটি ছিল সম্পূর্ণ পারিবারিক একটি সফর। সেখানে পরিকল্পিতভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করা হয় এবং পরে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে আমাদেরকে হেনস্থা ও মানহানি করা হয়। অন্যদিকে এই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কথিত কাবিননামা, তারিখের অসামঞ্জস্য, নিবন্ধন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কাজীর বক্তব্য নতুন বিতর্কে জন্ম দিয়েছে। যদি এসব অভিযোগ সত্য হয় তবে তা আইনগত অনুসন্ধানের বিষয় হতে পারে। আবার যদি এসব অসঙ্গতির সন্তোষজনক ব্যাখ্যা থাকে, সেটাও তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া সম্ভব, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিচারে নয়।
এখানে আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। বাংলাদেশে বহু মানুষ এখনো মনে করেন বিবাহ বহির্ভূত সম্পর্ক নিজেই একটা ফৌজদারি অপরাধ। বাস্তবে বিষয়টা এত সরল নয়। আইন বিশেষজ্ঞের মতে প্রাপ্তবয়স্ক দুজন মানুষের পারস্পরিক সম্মতিতে সম্পর্ক থাকলেই তা স্বয়ংক্রিয়ভাবে ফৌজদারি অপরাধ হয়ে যায় না। জোরপূর্বক সম্পর্ক, প্রতারণা, খারাপ কাজ, ব্ল্যাকমেইল বা অন্য কোনো দণ্ডনীয় অপরাধের উপাদান থাকলে অবশ্যই আইনের বিষয় আসে। কিন্তু কেবলমাত্র সামাজিক বা নৈতিক বিতর্ককে আইনি অপরাধ হিসেবে গণ্য করা যায় না। তবে রাজনীতি কেবলমাত্র আইনের ভাষায় চলে না, রাজনীতির নিজস্ব একটা নৈতিক মানদণ্ডও থাকে। জনগণের প্রতিনিধি হিসেবে একজন রাজনীতিকের ব্যক্তিগত জীবন কতটা জনস্বার্থের বিষয় এ নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। একদল মনে করেন ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই থাকা উচিত, যদি তা আইনের লঙ্ঘন না করে। অন্যদিকে আরেকটা মত হলো জননেতার ব্যক্তিগত আচরণও জনগণের আস্থার সঙ্গে সম্পর্কিত, তাই নৈতিক প্রশ্ন উঠলে তার রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। জামায়াতে ইসলামী মূলত দ্বিতীয় অবস্থানটা গ্রহণ করেছে। তারা বলছে দলীয় তদন্তে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া গেছে এবং সেই কারণেই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দল হিসেবে এটা তাদের নীতিগত অবস্থান। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যায়, দলীয় তদন্তের মানদণ্ড কি ছিল? কী ধরনের প্রমাণ বিবেচনায় নেওয়া হয়েছে? অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল কি? এসব প্রশ্নের স্বচ্ছ উত্তর দেওয়া হলে সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা আরও শক্তিশালী হতো। তবে ঘটনার আরেকটা উদ্বেগজনক দিক হলো ভিডিও ধারণ এবং প্রচারের অভিযোগ। যদি সত্যিই কোনো ব্যক্তির ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করা হয়ে থাকে, তাকে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টা করা হয়ে থাকে কিংবা ব্ল্যাকমেল করা হয়ে থাকে, তাহলে সেটা নিজেই গুরুতর ফৌজদারি অপরাধ। এমন অপরাধের তদন্ত হওয়া উচিত এবং দায়ীদের আইনের আওতায় আনা উচিত, কারণ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনকে রাজনৈতিক বা সামাজিক নৈতিকতার নামে বৈধতা দেওয়া যায় না। ডিজিটাল যুগে আরেকটা বাস্তবতা হলো কোনো ভিডিও ভাইরাল হবার পর তার সত্যতা যাচাইয়ের আগে কোটি কোটি মানুষের কাছে তা পৌঁছে যায়। এরপর সত্য মিথ্যা মিলিয়ে এমন একটা জনমত তৈরি হয় যা পরে বিচার প্রক্রিয়াকেও প্রভাবিত করার ঝুঁকি তৈরি করে। এই প্রবণতা শুধু বাংলাদেশের নয়, বিশ্বের বহু দেশে গণতন্ত্র এবং বিচার ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে আরেকটা প্রশ্ন সামনে আসছে, আমরা কি ব্যক্তিগত নৈতিকতার বিচার করতে গিয়ে আইনের শাসনকে দুর্বল করে ফেলছি? কোনো ব্যক্তি অনৈতিক আচরণ করেছেন কিনা সেটা নিয়ে সমাজের বিতর্ক থাকতে পারে, কিন্তু সেই বিতর্ক কখনোই আইন নিজের হাতে তুলে নেবার অনুমতি দেয় না। জনসমক্ষে অপদস্থ করা, গোপন ভিডিও ছড়িয়ে দেওয়া, ব্ল্যাকমেল করা কিংবা সামাজিক লাঞ্ছনাকে শাস্তি হিসেবে প্রতিষ্ঠা করা সভ্য সমাজের পথ হতে পারে না। অন্যদিকে একজন জনপ্রতিনিধির কাছ থেকে জনগণের প্রত্যাশাও সাধারণ নাগরিকের তুলনায় অনেক বেশি। তিনি কেবলমাত্র নিজের ব্যক্তি পরিচয় বহন করেন না, তার আচরণ দল, সংসদ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপরও প্রভাব ফেলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।